আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ক্রাংশুরি ওয়াটারফল এবং সেখানে যাওয়ার রাস্তার বিবরণ। ক্রাংশুরি ওয়াটারফল দেখে আমরা এখন চলে এসেছি ডাউকিতে আমাদের হোটেল অপূর্ণা গেস্ট হাউসে। এটা হলো অপূর্ণা গেস্ট হাউস। রাত্রেবেলা ক্রাংশুরি থেকে এই জায়গার দূরত্ব 50 কিলোমিটারের একটু বেশি। আসতে সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো। এখন অক্টোবর মাসের প্রথম দিক। এখন বেশ বৃষ্টি হচ্ছে এখানে। আর এদিকে রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া যায় ডাউকি নদীর কাছে। এটা খুবই কাছে। এটা হলো খাবার জায়গা। এবার এই সিঁড়ি দিয়ে ওপরে উঠব। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সিঁড়ি দিয়ে উঠে এলে এটা হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা হচ্ছে রিসেপশন এরিয়া। ওপরে এই বাঁ দিকটা এটা হলো বারান্দা। এখান থেকে বাইরে দেখা যায়। বাইরে বসার জায়গাও আছে। আর এদিকে সোজা সমস্ত রুম। এবার এরপরে আমরা এগিয়ে চললাম সেকেন্ড ফ্লোরের দিকে। যেতে যেতেই সিঁড়ির ওপরে গাছ দিয়ে একটু ডেকোরেট করা আছে। তবে এইখানে কিন্তু কোনো লিফট নেই। এই সিঁড়ি দিয়েই আপনাকে ওঠানামা করতে হবে। সেকেন্ড ফ্লোরে এটা হলো সোফা এবং ডাইনিং এর একটা ব্যবস্থা করা আছে। আর এই লম্বা করিডোরটা এদিক দিয়ে সোজা রুম সমস্ত দুদিকে। এবার আমরা চলে এলাম থার্ড ফ্লোরের দিকে। থার্ড ফ্লোরে যাওয়ার রাস্তাতেও টব দিয়ে বেশ সুন্দর করে সাজানো আছে জায়গাটা। নিচ থেকে ওপর একই স্টাইলে সমস্ত ঘরগুলো রাখা। থার্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুম। এটা হলো বসার জায়গা। সোফাটাকে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। সকালে উঠে এখানেই আমরা চা এগুলো বা ব্রেকফাস্ট এখানে করেছি। বেশ সুন্দর জায়গা। আর এদিক দিয়ে হলো আমাদের রুম। এবার একটু রুম ট্যুরটা আপনাদের করে নিই। এটা হলো দুটো ডবল বেডের রুম। রুম যথেষ্টই পরিচ্ছন্ন। দেওয়ালে সমস্ত ফ্যান লাগানো। তাছাড়াও একটা এক্সট্রা বড় ফ্যান দেওয়া আছে এবং এখানে জলের বোতল দেওয়া আছে, সব কমপ্লিমেন্টারি। এটা হলো বাথরুম। বাথরুমেও সব রকম ব্যবস্থা আছে। আর এখানে গিজার প্রায় সব হোটেলেই থাকে। এখানে গিজারের জল প্রায় সারা বছরই লাগে। এইটা হলো আরও একটা রুম। একই রকম প্রায় যেখানে দুটো বেডের রুম রাখা আছে সেগুলি প্রায় একই রকম। বিছানার চাদর বালিশ এগুলো সবই নিট অ্যান্ড ক্লিন। আর এখানে এসির দরকার হয় না, ফ্যানই যথেষ্ট। আমাদের এই রুমগুলির ভাড়া পড়েছিল 4000 টাকা করে। আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। তো এই ছিল আমাদের দুটো রুম, যেখানে দুটো করে ডবল বেডরুম। এবার এটা হলো একটা শুধু সিঙ্গেল ডবল বেডরুম। এই রুমটাও দেখুন, খাটের স্টাইলগুলো প্রায় সব ঘরেই একই রকম। আর বোঝা যাচ্ছে রুমগুলো যথেষ্টই মেনটেন রাখা হয়। এই ডবল বেডরুমের ভাড়া পড়েছিল আমাদের 3500 টাকা। আমরা এই হোটেলটা ফোন করেই বুক করেছিলাম। রাত্রেবেলা আমরা নিচে এদেরই রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম। খাবার কোয়ালিটি ছিল মোটামুটি। তবে এদিন আমরা এখানে মাংস অর্ডার করেছিলাম। মাংসটা আমাদের একদমই ভালো লাগেনি। এদের মাংস রান্নাটা একটু অন্যরকম। আর এমনিতে বাকি এইগুলো হচ্ছে আমাদের ডাল তরকারি অন্যান্য সবজি ডিমের অমলেট, এগুলো মোটামুটি ছিল। খুব আহামরি খুব ভালোও ছিল না, খুব খারাপও ছিল না। পরের দিন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম অক্টোবর মাসের প্রথম দিকে হয়তো বৃষ্টি পাবো না, কিন্তু আমাদের ভাবনা ভুল ছিল। যাই হোক, বৃষ্টির জন্য আমাদের বেরোতে একটু দেরি হলো। এখান থেকে ডাউকি নদী একদমই কাছে। ভেবেছিলাম রাত্রে তাড়াতাড়ি পৌঁছে গেলে আমরা একটু হেঁটে ডাউকি নদীটা দেখে আসবো, কিন্তু এত দেরি হয়ে গেছিল তো আর যাওয়া হয়নি। তবে এই বৃষ্টির ওয়েদারে পরিষ্কার জল দেখতে পাবো না এটা বুঝতেই পারছিলাম। আর নৌকাও হয়তো আমাদের চড়া হবে না সেটাও বুঝতে পারছিলাম। যাই হোক, অবশেষে আমরা কিছুক্ষণ পরে চলে এলাম আমাদের গন্তব্যস্থলের কাছে। বাইরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে।
আর লোকজনও তেমন নেই এখনো পর্যন্ত। তো ওই দিকের রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর এদিকে হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। এই সিঁড়ি দিয়ে নেমে আমরা সোজা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বৃষ্টির জন্য জায়গায় জায়গায় সমস্ত জল জমে আছে, আর দুই দিকে হচ্ছে গাছের সারি, আর মাঝখানের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। পাশে সমস্ত ফল বিক্রি হচ্ছে। বৃষ্টির জন্য বেশিরভাগ দোকানপাটই এখানে বন্ধ। তবে মনটা আমাদের একটু খারাপ, বুঝতেই পারছিলাম বোটিং বন্ধ থাকবে। তবে চারিদিকটা বেশ সুন্দর, সবুজ আর সবুজ। দেখুন কত ফাঁকা চেয়ার টেবিল যেগুলি রাখা আছে, এগুলো হলো সব দোকান। বৃষ্টির জন্য সব বন্ধ করে রেখেছে, আর টুরিস্টও সেরকম নেই এখন যা দেখছি। এখন টুরিস্টের লোক কম বলে চারিদিকটা বেশ পরিষ্কার করছে এখানকার লোকজন। তো ধীরে ধীরে আমরা চলে এলাম প্রায় নদীর কাছে। এখানে এসে জানতে পারলাম বৃষ্টির জন্য আর স্রোতের কারণে বোটিংটা বেশ দুদিন ধরেই বন্ধ আছে। দেখতেই পেলাম সমস্ত নৌকাগুলো তীরে লাগানো আছে। তো আরো কাছে এগিয়ে গেলাম। চারিদিকে বিভিন্ন পাথর দিয়ে সমস্ত এই জায়গাটা স্তূপ হয়ে আছে। আর কাছে এসে আরো স্পষ্টভাবে দেখলাম সারি সারি নৌকো সব তীরে বাঁধা আছে। স্রোতের জন্য সমস্ত নৌকা চলাচল বন্ধ। নৌকাগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। সব হচ্ছে কালারিং নৌকা, আর সমস্ত রং এক জায়গায় এসে বেশ দৃষ্টিনন্দন আকার নিয়েছিল। চারিদিকটা একটু দেখুন, আর এই দড়িগুলো দিয়ে সমস্ত নৌকাগুলি বাঁধা আছে। নদীর স্রোতটা শুধু দেখুন কত জোরে বয়ে যাচ্ছে। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে এটা বিশ্বাস করা অসম্ভব হয়ে পড়েছে যে এটাই সেই নদী যার নিচ অবধি একদম পরিষ্কার দেখা যায়। এটাই সেই নদী যেখানে নৌকা দাঁড়িয়ে থাকলে বোঝা যায় না নৌকা শূন্যে ভেসে আছে না জলের মধ্যে আছে, যার ছবি আমরা অনেকেই দেখেছি। বিশ্বাস করা যাচ্ছে না যে এটাই সেই নদী যেটা হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট রিভার, যার তলার পাথর পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। আর এখন এর রূপ পুরোটাই তার বিপরীত। যাই হোক, যারা এই নদীর অন্যরকম রূপ দেখেননি, অ্যাটলিস্ট এই ভিডিওতে তারা একটু অন্যরকম রূপ দেখতে পারবেন। যাই হোক, আমাদের কপালে যা ছিল আমরা ততটাই দেখেছি। তো ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখন রওনা হলাম গাড়ি করে। গাড়ির কাঁচ দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা বৃষ্টি হচ্ছে বাইরে। অনেক আশা করে এসেছিলাম যে নৌকা করে ভারত ও বাংলাদেশের বর্ডারে যাব, যেটা পাথর দিয়ে ভাগ করা আছে। ভেবেছিলাম যে এপারে দাঁড়িয়ে ওপার বাংলা থেকে মুড়ি কিনে খাবো এবং ছবি তুলবো। তো সেসব তো আর এ যাত্রায় হলো না। স্বচ্ছ জল না পেলেও হতো যদি অ্যাটলিস্ট নৌকা করে এই জলের মধ্যে ভ্রমণ করে আমরা ওই ভারত বাংলাদেশের সীমান্তে গিয়ে একটু ঘুরে আসতে পারতাম, ওই পাথর ঘেরা জায়গাটা একটু দেখে আসতে পারতাম, যার ভিডিওটা অনেকই দেখেছি আমি। তো এই দুঃখ মনের মধ্যে রেখেই আমরা এগিয়ে চলেছি। গাড়ি থেকে নিচে নদীটা দেখা যাচ্ছে, ওপর থেকে নদীর স্রোতটা আরো বেশি পরিষ্কার হচ্ছে, আর নদীটা এই সময় পুরো ঘোলাটে অবস্থায় আছে। একমাত্র শীতকালেই এর জল একদম সবচেয়ে স্বচ্ছ থাকে। আর এই সেই বিখ্যাত ব্রিজটার ওপর দিয়ে আমাদের গাড়ি উঠে পড়ল। ব্রিজে ক্রস করে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে। তো আমরা এখন যাচ্ছি বোরহিল ওয়াটারফলস দেখতে, এবং তার সঙ্গে আমরা আরও অনেক কিছু দেখব এবং মাওলিংলং ভিলেজেও যাব, যার ভিডিও নিয়ে আসছি পরবর্তী পর্যায়ে। যদি ভিডিও ভালো লাগে এবং যদি আপনারা নেক্সট ভিডিও দেখতে আগ্রহী হন, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।